দেবরায়, গাইনোকোলজিস্ট এবং অবস্টেটিশিয়ান। আজকে কথা বলবো প্রি প্রেগন্যান্সি চেকআপ বা গর্ভধারণের আগে একটা চেকআপ কেন প্রয়োজন, তাতে কি করা হয় এবং কি রেকমেন্ডেশন থাকে। তো আমাদের দেশে বেসিক্যালি বেশিরভাগ প্রেগন্যান্সি থাকে আনপ্ল্যান্ড বা বলা যেতে পারে অনেকটা অ্যাক্সিডেন্টাল প্রেগন্যান্সি, যে কেউ প্রেগন্যান্সি এলো তারপরে ডক্টরের কাছে ফার্স্ট চেকআপের জন্য আছে। বাট এজ এ ডক্টর আই উইল রিকমেন্ড এভরিওয়ান টু গো ফর আ প্ল্যান্ড প্রেগন্যান্সি। যে কাপল যদি আগে থেকে ভেবে নেয় যে মেবি আফটার 2 to 3 মান্থস আমরা একটা প্রেগন্যান্সি প্ল্যান করছি, তাহলে সবচেয়ে ভালো হয়। এবং সেই সময় একজন গাইনোকোলজিস্টের সাথে একবার কনসালটেশন নিয়ে নেওয়া কেন দরকার, কারণ প্রেগন্যান্সি নেওয়ার আগে আমরা কিছু ইনভেস্টিগেশন করাতে প্রেফার করি। জেনারেল হেলথ স্ট্যাটাসটা একবার জেনে নেওয়া প্রেফার করি। তাতে কি হয়, তাতে প্রেগন্যান্সি চলাকালীন কোনো রকমের কমপ্লিকেশন হতে পারে কিনা বা ওই প্রেগন্যান্সিতে কোনো বিশেষ সতর্কতা নেওয়া দরকার আছে কিনা সেগুলো আগে থেকে জানা সম্ভব হয় এবং সেগুলিকে যথাসম্ভব ট্রিটমেন্ট করাটাও সম্ভব হয়। তাহলে প্রেগন্যান্সি প্ল্যান করার 2-3 মাস আগে একজন গাইনোকোলজিস্টের সাথে একটা কনসালটেশন করে নেওয়াটা ভীষণ রকমভাবে প্রেফারেবল। তাহলে যদি কেউ আসে ওরকম যে এসে বলে যে আমরা প্রেগন্যান্সি প্ল্যান করছি, তখন আমি কি বলি? সবার আগে আমরা দেখি যে তার যে মা হতে চলেছে তার জেনারেল হেলথ স্ট্যাটাসটা কেমন আছে, মানে তার বডি ওয়েট কেমন আছে, তার কোনো আগে থেকে রেগুলার খেতে হয় এমন কোনো মেডিসিন আছে কিনা, কোনো রকমের থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা, কোনো ডায়াবেটিস, হাইপার টেনশন, পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এরকম কোনো সমস্যা আছে কিনা, কোনো সাইকিয়াট্রি মেডিসিন খেতে হয় কিনা, কোনো কনভার্সন ডিসঅর্ডার বা কোনো রকমের খিচুড়ি রোগ আছে কিনা, কোনো মেডিসিন নিতে হয় কিনা। তো সেই সমস্ত হিস্ট্রিগুলি আমরা প্রথম চেকআপের মধ্যে জেনে নেওয়ার চেষ্টা করি। কেন দরকার? কারণ একটা প্রেগন্যান্সি হেলদিভাবে কন্টিনিউ করার জন্য তার থাইরয়েড স্ট্যাটাসটা নর্মাল থাকাটা ভীষণ প্রয়োজনীয় এবং তার প্রথম যে সুগার লেভেলগুলো সেগুলো নর্মাল থাকাটা ভীষণ রকমভাবে প্রয়োজনীয়। তাহলে প্রথম চেকআপেই যদি কারোর এগুলো নাও থাকে, তাহলেও আমরা প্রথমে একটা থাইরয়েড টেস্ট অবশ্যই করাই, সুগারটা চেক করি, ব্লাড গ্রুপটা দেখি। ব্লাড গ্রুপে যদি মায়ের ব্লাড গ্রুপ পজিটিভ হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে অবশ্যই যিনি বাবা হতে চলেছেন তারও ব্লাড টেস্ট করাটা জরুরি, তার ব্লাড গ্রুপটাও দেখে নিতে হয়। এবার ব্লাড গ্রুপ মায়ের যদি নেগেটিভ হয় তাহলে কি কি হতে পারে, সেগুলো কিভাবে প্রিভেন্ট করতে হয়, কি ট্রিটমেন্ট আছে, সেগুলো আমরা অন্য কোনো সময় আলোচনা করব। কিন্তু জেনে নেওয়াটা আগে থেকেই জরুরি ভীষণ রকম ভাবে। তারপরে দেখা দরকার হলো তার কোনো থ্যালাসেমিয়ার সমস্যা আছে কিনা। থ্যালাসেমিয়ার মেজর কারণ থাকলে সেটা তো ক্লিনিক্যালি আগে থেকেই সাধারণত জানা থাকে, তাকে রেগুলার ব্লাড দিতে হয়, সেগুলো জানাই থাকে। কিন্তু থ্যালাসেমিয়া মাইনর বা কেরিয়ারের সমস্যা থাকলে সেটা কারোর পক্ষে আগে থেকে জানা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বা HbA1c টেস্ট করাই। এখানেও আবার একই ব্যাপার, যদি মায়ের নর্মাল থাকে তাহলে সাধারণত বাবার রিপোর্টটা খুব বেশি প্রয়োজনীয় হয় না, কিন্তু যদি মায়ের ক্যারিয়ার হয় তাহলে বাবাকেও টেস্ট করতে হবে তারও ক্যারিয়ার আছে কিনা। দুজন ক্যারিয়ার থাকলে পরে তখন আবার আমাদেরকে একটু অ্যালার্ট হয়ে চলতে হবে, অনেক রকমের কাউন্সিলিং দরকার আছে সেগুলো। সুতরাং যদি আমরা আগে থেকে না পাই সেই কাপলকে, তাহলে আমরা এই যে ইম্পর্টেন্ট টাইমটা সেটা মিস করে যাব। প্রেগনেন্সিতে আসার পরে তখন জেনে তখন আর বেশি কিছু চেঞ্জ করার মতো আমাদের কাছে অপশন থাকে না। এছাড়াও কিছু ইনফেকশন আছে কিনা সেগুলোর জন্য আমরা অনেক সময় টেস্ট করাই। তার মধ্যে আছে যেমন রুবেলা। রুবেলা একটা ভাইরাল ডিজিজ, সেটা যদি প্রেগনেন্সির সময়ে কারোর হয় তখন বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি অনেক অনেক ক্ষেত্রে রুবেলা যদি ইনফেকশন প্রেগনেন্সিতে হয় তখন প্রেগনেন্সি লস হওয়ার বা মিসক্যারেজ হওয়ারও একটা চান্স আছে। সুতরাং যদি কেউ ভাবে যে প্রেগনেন্ট হবে, তার আগে আমরা অনেক সময় রুবেলা ইনফেকশনের এগেনস্টে তার কোনো অ্যান্টিবডি আছে কিনা সেটা অনেক সময় চেক করি, বা অনেক সময় আমরা ভ্যাকসিনেশনের কথাও তাকে সাজেস্ট করে থাকি। এরপরে আমরা একটা রুটিন একটা আল্ট্রাসাউন্ড করাই, আল্ট্রাসাউন্ড পেলভিস একটা করি, দেখার জন্য যে তার ইউটেরাসে কোনো রকমের অ্যানোমেলি কিছু আছে কিনা, বা ইউটেরাসে কোনো প্যাথোলজি আছে কিনা, কোনো ফাইব্রয়েড আছে কিনা, ওভারিজ হেলদি আছে কিনা, ওভারিতে কোনো সিস্ট আছে কিনা। এই সবগুলো আগে থেকে জেনে নিলে প্রেগনেন্সির অনেক কমপ্লিকেশন দূরে সরিয়ে রাখাটা ভীষণ রকম ভাবে সুবিধে হয়। যদি ট্রিট করার মতো কিছু থাকে, কোনো সিস্ট আছে যেটাকে কিছুদিন মেডিকেল ট্রিটমেন্ট করা দরকার বা কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট করা দরকার, তাহলে এগুলো আগে থেকে ক্লিয়ার করে নিয়ে তারপরে প্রেগনেন্সিটা প্ল্যান করাটা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে এই প্রি প্রেগনেন্সি যে চেকআপ, সেখানে যে ইনভেস্টিগেশনগুলো, এগুলো আমি এতক্ষণ পর্যন্ত বললাম মায়ের জন্যই। বাবার খুব বেশি কিছু ইনভেস্টিগেশনের এই ক্ষেত্রে দরকার পড়ে না, 2-1টা কেস ছাড়া। যদি মায়ের দেখা যায় ব্লাড গ্রুপ নেগেটিভ আছে তাহলে বাবার ব্লাড গ্রুপটা আগেই জেনে নিতে হবে। যদি মা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হয়ে থাকেন তাহলে বাবার থ্যালাসেমিয়ার স্ট্যাটাসটা জানতে হবে, তিনি ক্যারিয়ার কিনা সেটা আগে থেকে জেনে নিতে হবে।
এছাড়া কোনো কোনো ক্ষেত্রে আমরা সিমেন্ট টেস্টটাও আগে থেকে করে নিই। কখন করে? দেখা গেল কেউ ক্লিনিকে এসে বলল যে তারা কনসিভ করার কথা প্ল্যান করছে এবং দেখা যাচ্ছে যে গত 6 মাস কি 1 বছর ধরে তারা আনপ্রোটেক্টেড রেগুলার ইন্টিমেসি করেছে কিন্তু কনসিভও করেনি। তো সেই ক্ষেত্রে আমাদের একটু অ্যালার্ট হতে হয় এবং সেই ক্ষেত্রে আমরা একটা সিমেন্ট টেস্ট আগে থেকে করে নিতেই পারি। সিমেন্ট টেস্টে কি দেখা হয়? সিমেন্ট টেস্টে দেখা হয় যে সিমেন্টের স্পার্মের কোয়ান্টিটি ঠিক আছে কিনা এবং সেই স্পার্মের কোয়ালিটিও ঠিক আছে কিনা। তো এগুলো হলো আমাদের কিছু বেসিক ইনভেস্টিগেশন বা বেসিক চেক আপ, যেগুলো প্রেগনেন্সি নেওয়ার আগে থেকে করিয়ে নিলে প্রেগনেন্সির অনেক কমপ্লিকেশন আমরা দূরে সরিয়ে রাখতে পারবো। রেকমেন্ডেশন কি করি? প্রেগনেন্সি নেওয়ার আগে থেকে সবচেয়ে বেশি দিয়ে দেওয়া হয় একটা ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড ইজ অ্যান ওল্ডার ড্রাগ। ফলিক অ্যাসিড যদি প্রেগনেন্সির আগে থেকে কেউ নেওয়া শুরু করে, সেক্ষেত্রে তার পরবর্তীতে দেখা যায় যে বাচ্চার কোনো রকমের জন্মগত ত্রুটিগুলিকে আটকে দেওয়া অনেকাংশেই সম্ভব হয়। তাই ফলিক অ্যাসিডটা আমরা সবসময় রেকমেন্ড করে থাকি। এছাড়াও আরো কিছু সাপ্লিমেন্ট রেকমেন্ড করা হয়, যেমন ভিটামিন D3, ভিটামিন B12। তো এই ধরনের আরো কিছু সাপ্লিমেন্ট আমরা অনেক সময় প্রেগনেন্সির আগে থেকে অ্যাড করে থাকি। তাহলে যদি মনে হয় যে প্রেগনেন্সি প্ল্যান আপ চলছে, আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে প্রেগনেন্সি প্ল্যান হচ্ছে, তাহলে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করতে হবে।